অবশেষে লিজানের চ্যানেল থেকে দেখতে পেলাম ট্রিটমেন্টের জন্য রোহন বাইরে যাচ্ছে, বাচ্চাদেরকে কোথাও লুকিয়ে এবং নিজেরাও লুকিয়ে। এরকম চোরের মতো কেন পালিয়ে বেড়াতে হচ্ছে আশা করি সবাই জানো। মানে চোরের সঙ্গে তুলনা করছি, কারণ চোরও তো লুকিয়ে লুকিয়ে বেড়ায়, এদেরকেও কিছু ইনফরমেশন মানে হাইড করে রেখে এদেরকে চুপচাপ করে সমস্ত কিছু সারতে হচ্ছে। অনেক সকালবেলা লক্ষ্মীকান্তপুর থেকে কলকাতায় আসলো, আমার বাড়ির এত কাছ থেকে ঘুরে গেলে। এর আগেও অবশ্য এমজি ভাইকে নিয়ে যখন যাতায়াত করেছিল এয়ারপোর্টের ওই ভিডিওগুলো আমি দেখেছি। এয়ারপোর্টে যখন আসলো এ করলো, শোন আমাকেও নিয়ে এসেছিলো, কান্নাকাটি করছিল। তো সেই জায়গা থেকে ভালো লাগলো, ট্রিটমেন্ট হোক, সবই ভালো। কিন্তু খুব আনইজিভাবে রোহনকে আজকে হাত পাততে দেখা গেল। যে কাজটা আনইজি লাগে সেই কাজটা না করাই ভালো। কথাগুলো শুনতে খুব খারাপ লাগলেও তুমি বলছো রোহন, খারাপভাবে কেউ নিও না। তোমার টাকা পয়সা বাড়ি বানাতে আর অন্যের সাহায্যের জন্য অন্যকে সাহায্য করতে গিয়ে চলে গেছে। এতটাই বোকা মানুষ কী করে হয়? হ্যাঁ, যখন কেউ একদম নিঃস্ব করে বাড়ি ঘর করে, সেটাকে কি খুব ভালো কাজ বলা হয়? এরকম বিপদ তো তোমাদের ফ্যামিলিতেও আসতে পারতো। তোমার আজকে এসছে, তোমার বাবা মারও আসতে পারতো, বা যারুরই আসতে পারতো, যে এমার্জেন্সি। আর তোমরা মেডিক্লেম কেন করাও না এটাও আমি বুঝি না। তোমরা যথেষ্ট স্মার্ট, ইউটিউবে কাজ করো, এবং লক্ষ্মীকান্তপুর কলকাতা থেকে খুব যে একটা বিশাল ভিতরে মানে একদম টাচেই নেই তাও নয়, বারুইপুর ঠাড়াইপুরগুলো এখন তো ভালো শহর হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আউট নলেজ বা ইউটিউবের জামানায় সবারই মোটামুটি নলেজ, যত গ্রামেই হোক সব দিক থেকে নলেজটা ভালোই। সেই জায়গা থেকে নিশ্চয়ই তোমাদের গ্রামে ওই ফেসিলিটিটা আছে যে মেডিক্লেম। তুমি কি কোনো দিন মানে ভাবোইনি কি তোমার কোনো অসুখ হতে পারে? এটা কি শরীরটা কি জানান দেয়নি? আমি কি ঠিক বুঝতে পারছি না। এভাবে অনেকেই বলে অবশ্য মেয়ের বিয়ে আর ট্রিটমেন্ট নেমে পড়লেই ঠিক হয়ে যায়, খালি হাতে নেমে পড়লেও নাকি ঠিক জোগাড় হয়ে যায়। যদিও আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই আমার কিভাবে হয় বা কিছু, কাদের হয় সেটাও আমার আইডিয়া অতটাও নেই। কিন্তু এই কথাটা আমি শুনি, মানে ভাষা ভাষা শুনি যে ফাঁকা হাতে নেমে পড়লেও মেয়ের বিয়ে, যাদের মানে খুব বেশি সে মানে মানে দারিদ্রতা, তাদেরও বা ট্রিটমেন্টের টাকাটাও নাকি প্রথমে জোগাড় হয় না, কিন্তু একবার নেমে পড়লে নাকি জোগাড় হয়। এরকম বাড়ি বানানোর ক্ষেত্রেও একটা অ্যামাউন্ট নিয়ে মানুষ নামে, ঠিক আস্তে 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 যেন তেন প্রকারে জোগাড় হয়। তো সেটা তো একটা অ্যাসেট, সেটা তো অনেক ঘটিবাটি আর কি, যদি কিছু পুঁজি থাকে ফিক্সড ডিপোজিটে সব অনেকেই বাড়ি করে। কিন্তু তোমার বিশেষ করে এই বয়সে সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব। তার মধ্যে সোনামাকে দেখাচ্ছ, ইউটিউব দেখে, ইউটিউবের থেকে রোজগার। সেখানে এরকম ইনসিকিউরভাবে কেন খরচা করে ফেললে আই ডোন্ট নো। আর প্রচুর পয়সা কোথা থেকে নেশাভানের জন্য গেছিলে, নেশাভানের জন্য কোথায় কোথায় টাকাগুলো পেয়েছিলে, সেটাতেও তো ভালোই খরচ হয়েছে, তাই না? এবং তোমারই আমি খুব মানে দেখে বুঝেছি তোমাদের গ্রামের আশেপাশের মধ্যে তোমাদের বাড়ি ঘর পয়সা টয়সা। কারণ আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে রোহনের এত টাকা পয়সা কোথা থেকে আসে। রোহনের গাড়ি মানে ইউটিউব থেকে নিশ্চয়ই ভালো রোজগার করে, তাছাড়াও নিশ্চয়ই ওর ভালোই পয়সা কড়ি আছে। তো আমাকে তখন একজন কমেন্ট করে জানিয়েছিল তোমার পুরনো ভিউয়ার যে না, রোহনের বাবার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো, রোহনদের অবস্থা ভালো, আশেপাশে গ্রামের আর 5টা মানুষের থেকে ওদের অবস্থা বেশ ভালো। তো সেন একজন ভদ্রলোকের ছেলেকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ তুমি পরোপকারী, অন্যের জন্য তুমি সত্যি সত্যি অনেকবার করবে নাই বা কেন, কাউকে হেল্প করতে গেলে সবসময় যে নিজের টাকা দিয়ে রোজগার করতে হবে তা না। হেল্প যদি মানসিক ইচ্ছা থাকে, সোশ্যাল মিডিয়া থেকে তুমি যেটা চেয়েছো পেয়েওছো, সবার জন্য করেওছো। কারণ আমি অনেক সাক্ষী, আমি অনেক দেখেছি ভিডিওতে, এবং রিঙ্কির মুখ থেকে শুনেছি, রিঙ্কি লাইফস্টাইল রিঙ্কির মুখ থেকে একদম সরাসরি শুনেছি তুমি গেছিলে এবং কীভাবে পাশে দাঁড়িয়েছিলে। এটা মানবিকতা না থাকলে ওটা হয় না, শুধু চ্যানেলের জন্য ওটা হয় না। সুদূর লক্ষ্মীকান্তপুর থেকে তুমি মধ্যমগ্রামে গিয়ে ওর কাছে গিয়ে টাকা দিয়েছিলে। এই যে ভেবেছো ওর ভিডিও করেই হয়তো রোজগার করেছো আগের ভিডিও করে, কিন্তু এই মানবিকতাটাও কার থাকে না তো। তো সেই মানবিকতাটা তোমার সত্যি মানে খুবই ভালো, কিন্তু সেটা হঠাৎ করে মরে গেছিলো কেন তাও আমি জানি না। কিসের নেশায় তোমাকে পেয়েছিল আমি এসব কথা এখন বলতেও চাই না। সকালবেলা দেখলাম তুমি লক্ষ্মীকান্তপুর থেকে খুব আর্লি তুমি ট্রেনে উঠেছো, ট্রেন থেকে তুমি শিয়ালদাতে এসছো। শিয়ালদা স্টেশনে খুব ক্লান্ত লাগছিল, কথা জড়িয়ে যাচ্ছিলো, ঘুম আসছিল না, এবং ভীষণ লজ্জা পাচ্ছিলে তুমি। আমি দেখছিলাম তুমি এই টাকাটা, কিন্তু একটা কথা, তুমি ওই ভিডিওটা তুমি গাড়িতে বা অন্য কোথাও যদি করতে আমার মনে হয় না বেশি ভালো হতো। তুমি এয়ারপোর্টে জনসমক্ষে, যেখানে কলকাতা থেকে ছাড়ছে, মানে প্রচুর বাঙালিও সেখানে নিশ্চয়ই হবে আশা করি,
তো তোমাকে তো তারা দেখছিল, বলছিল, তো তোমার তো এটা বুদ্ধি হওয়া উচিত যে এয়ারপ্লেনে বসে আমি এই ধরনের পাবলিকের কাছে যে চাইছি, দেখো লোকেরা তোমার আগে পিছনে কিছু জানবে না, লোকেরা তোমাকে দেখছিল, তোমারও লজ্জা করছিল, তুমি আনইজি ফিল করছিলে, ভীষণভাবে আনইজি ফিল করছিলে, আমি দেখছিলাম তোমার ভিতরটা ফেটে যাচ্ছিল লজ্জা এবং কষ্টে, মানে হয়তো চোখ থেকে তোমার জলও বেরিয়ে গেছিলো। তো তুমি ভিডিওটা যদি অন্য জায়গায় করতে ভালো হতো, তোমার বাড়িতে। আর আমি খুব একটা ক্লিয়ার না এখনও অবধি, আমার ভীষণ ডাউট লাগে যে তোমার বাবা মা কোথায়, মানে তাদের সাথে তোমার সম্পর্কটা যতই খারাপ হোক, যতই তোমার খারাপ হোক, কি এমন ঘটলো যে বাবা ছেলের জন্য ট্রিটমেন্টের জন্য আসবে না বা কিছু। হ্যাঁ, বাইরের যে যাতায়াত করা হয়তো নাই সম্ভব হতে পারে, সেক্ষেত্রে অনেকেরই বন্ধু বান্ধব থাকলে, এরকম কোনো পাড়ার দাদা থাকলে তারাই নিয়ে যায়। গ্রামে তো এখনও পাড়া কালচারটা আছে। তা লিজান ভাইয়ের এখানে একটা ছোট স্বার্থ তো আছেই। দেখেছো লিজান ভাইয়ের চ্যানেলে 80,000 ভিউজ হয়েছে একটা, যেটা কোনো দিন হয়নি এই রিসেন্ট সোনামার জন্য। আর লিজান ভাইয়ের চ্যানেলেও কিন্তু সমস্ত ভিডিওই সোনামাকে দিয়ে। ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরের মুখ দেখলে একটা কোশ্চেন মার্ক তো থাকেই। আবার রোহন কোনো বিপদে পড়বে না তো? কারণ সমস্ত ভিডিও লিজানের চ্যানেল থেকেই আসছে। হয়তো বলবে তোমাদের খারাপ মেন্টালিটি, কিন্তু ঘর পোড়া গরু তো, এরকম ক্লোজ তো অনেককেই দেখেছি। রোহনের বাড়িতে ঢোকার আগে থেকেই ক্যামেরা অন করে করে ভিউজগুলো কামিয়েছে। সবাই যে একরকম হয় তা না, কাউকে তো ভরসা করতেই হবে। ওর আর এমজির যখন বন্ডিং দেখেছি, আমি কোনোদিন ভাবিনি সেখানে একটা এত বড় খেদ আসবে। তারপরে ওরা তামিমের মধ্যে বন্ধুত্বটা অসম্ভবভাবে দেখেছি, সেখানেও ভাবিনি। এখন জানি না, অবশ্যই পজিটিভলি ভাববো। কিন্তু কিছু ভিডিও আমার মনে হয় রোহনের যখন টাকার দরকার, ইমিডিয়েট রোহনের চ্যানেলে কিছু ভিডিও পোস্ট করা উচিত। রিজার্ভ এবং প্লেন ফেয়ার এগুলো নিশ্চয়ই কোনোভাবে ওর কাছে ছিল। এখান থেকে হায়দ্রাবাদের প্লেন ফেয়ার যথেষ্ট ভালো, কোনো এতে কমে বাড়ে। 6 মাস আগে কাটলে একটু কম হয়, 3 মাস আগে কাটলে আর একটু কম হয়, দেন তৎকালে কাটলে অনেকটা বেশি হয়। আমি জানি না, ওরা তো ক্লিয়ার করে কিছু বলছে না। বলেছে অবশ্য রোহন পুরো খরচাটাই দেখিয়ে দেবে। আমি তো মনে করবো হ্যাঁ, স্বচ্ছতার সঙ্গে এমজি ভাইয়ের সময় অনেকটা খরচা দেখিয়ে দেওয়া হয়েছিল, এক্ষেত্রেও দেওয়া উচিত। অনেক ভিউয়ার্সই বলছে পাশে আছি, এভাবে হেল্প করব। আর ও বারবারই যে বলছে খালি হাতে বেরিয়ে পড়েছি, এখানে আমার একটা ভীষণ ভয় লাগছে যে খালি হাতে এতটা দূরে ট্রিটমেন্ট করাতে গেল, ওখানে কি ট্রিটমেন্টের খরচা কম? আমার হায়দ্রাবাদের এই জায়গার আইডিয়া একেবারে নেই, কোথায় যাচ্ছে কী যাচ্ছে। কিন্তু হায়দ্রাবাদ সিটিটা তো মানে এমনি কস্টিং তো ভালোই, মানে যে চায়ের কাপের 1 কাপ চা খেলেও কলকাতার থেকে বেশি। কলকাতার মতো সস্তার জায়গা আমাদের এখানে আছে কি না সারা ইন্ডিয়াতে সন্দেহ। কলকাতায় এখনও 25 টাকায় 30 টাকায় দুটো রুটি তরকারি দিয়ে পেটটা ভরে যায়। কলকাতার বাইরে এই খাবারের দাম বলো বা যা কিছুর দাম বলো, অনেক অনেক বেশি। তো আমরা যারা কলকাতার লোক, আমাদের কলকাতার বাইরে গেলে সত্যি একটা সব কিছু দিক দিয়ে একটা ভাবি যে ভালো দাম। সেক্ষেত্রে যখন বললো অনেক দিনের নামে যাচ্ছে, কত দিনের নামে যাবে। আর আমার শুধু চিন্তা ওই বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে কে কোন নজর দিচ্ছে, কে দিচ্ছে, কোন প্রোটেকশানে রাখছে, এটা অবশ্য বলছে না। কিন্তু তাও যদি ছেলে বাচ্চা হতো না, আমি এত ভাবতাম না। যেহেতু বাচ্চাটি মেয়ে বাচ্চা, অনেক রকম একটু চিন্তা হচ্ছে আমার। না, আমি বলবো না যে মানে ও কিছু ভুল করেছে আর আমিও বয়ে যাব না। আর আমি এই বাচ্চাটিকে নিয়ে লাস্ট আমি কিন্তু সত্যি থাম্বনেলেও ছবি দেইনি নিজের ভিউজের জন্য। আমি কিন্তু বাচ্চাটিকে থাম্বনেলে এখনও, আমি কোনো বাচ্চাকেই থাম্বনেলে খুব একটা দেই না। আমার একটু মানে নিজের বিবেক আছে না, বিবেক বলে একটা জিনিস আছে তো। কোনো যেমন কোনো ব্লগারকে নিয়ে দিন রাত হাজার হাজার সে নড়লো চলো, সেটাও যেমন বলতে বসি না। আর এখন ভিডিও করছি কারণ যখন পাবলিক ডিমান্ড, পাবলিকরা ভালোবাসছে হয়তো দেখতে। কিছু কিছু মানুষ তো ভীষণভাবেই ভালো বলে। তার মধ্যে একজন আছে শিউলি, বাংলাদেশ থেকে। ও তো ভিডিও দিলেই কিউট আপু, মিষ্টি আপু ভালোবাসে। তাই এরকম শিউলির মতো অনেক ভিউয়ার্সই আছে, দেখতে ভালোবাসে, শুনতে ভালোবাসে। তো আমরা তো এখানে কাজ করতে এসেছি পাবলিকের জাস্ট একটু ভালোবাসার জন্য। অবশ্য করে আমাদের সেখান থেকে ভিউজ হয়, কিন্তু পাবলিক যেটা ভালোবাসবে সেটা তো একটু দিতে হবে। কিন্তু বাচ্চার ফটো থাম্বনেলে লাগানো আমার না কেমন বিবেকে লাগে, ভীষণভাবে একটা বিবেকে লাগে। আমি এর আগে যখন ওকে নিয়ে ভিডিও করেছি তখন দিয়েছি, কারণ তখন ওই বাচ্চা সংক্রান্ত ভিডিও করেছি, ওর বাচ্চাটাকে নিয়ে কথা বলেছি। কিন্তু এখন আমার যেন কেমন একটা মানে লাগে বলে আমি রোহনের সম্পর্কে কথা বলছি। ওর ফটোটা দিতেই পারি যাতে ভিউয়ার্সরা বুঝতে পারে। আর যেহেতু একটা একটা মানে ফেসটার একটা ভ্যালু আছে, অবশ্য করে মিথ্যে কথা বলবো না। তো সেই জায়গা থেকে ওর ফটোটা চিপকাই, তামিমদের ফটোও চিপকিয়েছি। তো সোনামা তো আস্তে আস্তে বড় হবে, সোনামার দিকটা সত্যি খেয়াল রাখা খুবই প্রয়োজন। এটা একটা সত্যিই চিন্তা। আগেরবারও রেখে গেছিলো, প্রচণ্ড কান্নাকাটি করেছিল এমজি ভাইয়ের ক্ষেত্রে।
তা আমি বলি কি, যখন জানি না এটা হয়তো অনেক ভিউয়ার্স বা ভালো কেউ বুদ্ধি দিয়েছে বলে ওরা ভালো ডিসিশন নিয়েছে, কিন্তু বাড়ি থেকে কলকাতাটা খুব কাছাকাছি, আমার তো মনে হয় না এতটাও বাজে ট্রিটমেন্ট। আজকেই তো দেখলাম স্কিমে একটা সাকসেস হয়েছে, দেখলাম কি পেপারে, ওই গুলি না কি বোধহয়, দেখি তো দাঁড়াও, না পেপারটা দূরে আছে, দিতে পারবো না, ওই পেপারটা নেই তো। বোধহয় বন্দুকের গুলি ঢুকে গেছে ভেতরে, সেটাকে জাস্ট খুব অপারেশন করে বার করেছে, এবং লিভার সংক্রান্ত বড় বড় ট্রিটমেন্ট এবং ভালো ভালো হয়েছে। যদিও এখানে সোর্স লাগে একটু, যদি আর ওই ওর ভাই তো, ওর দাদা তো একটু পার্টি ফাটিতে আছে, তো উনি একটু সোর্স লাগিয়ে বাড়ির কাছাকাছি রেগুলার যাতায়াত করার মতো ট্রিটমেন্ট করলে হতো। সেখানে হয়তো মেবি ও শত্রুপক্ষকে ভয় পেয়েছে, আমরা তো কিছু জানি না কিসের ভয়ে, কী টাইপের মানে ওর ভিতরে চলছে, মানে এমনি অসুস্থ, চোখ শুকিয়ে, চোখগুলো হলুদ হয়ে গেছে, মুখ চোখ একদম শুকিয়ে গেছে, জানি না প্রপার খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কি না, মানে বাজে অবস্থা। মানে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে, বা ভিতরটা কতটা খারাপ ওটা ওই জানবে। তবে হ্যাঁ, আর কোনো ফাঁদে বা আর কোনো কিছুতে পা না দিয়ে যেভাবে ট্রিটমেন্টটা করছো এটাকে কন্টিনিউ করো, যতদিন লাগে ওখানে থাকো পড়ে। আমি ভাবছি বাচ্চাটার পড়াশুনো বা বাচ্চাটার খাওয়া দাওয়া নিশ্চয়ই কী করা যাবে এখন এরকম হলে। তো লিজান তো আছেই সাথে, অবশ্য করে লিজানেরও উচিত, নিশ্চয়ই সেটাও করছে, আমি বললেই সব করবে তা তো নয়। এই যে রোহনের জন্য ওর যে ভিউজগুলো হচ্ছে সেখান থেকে নিশ্চয়ই আর্নিং হচ্ছে। এখন জানি না এই কন্ডিশনই হয়েছে কি না, যে তুমি তোমার চ্যানেলে দাও, যে আর্নিংগুলো হবে অবশ্য করেই তুমি এখানে আমার কাছে আমার খাতে খরচা করবে। এই যে যাতায়াত করতে একটা অটো ভাড়া, একটা চা খাওয়া, একটা টিফিন খাওয়া, সব পুরো খরচাটা, মানে ঘর থেকে বেরোনো মানেই একটা বিশাল এস্টিমেট। ট্রিটমেন্ট করাতে যাও আর বেড়াতে যাও, যাহা তো গেটটা লক করলে, যাহা তো তুমি ট্যাক্সি হোক, উবের হোক, তুমি অটো হোক, টোটো হোক, যাতে পা দিলে ব্যাস এবার তোমার পকেট থেকে সময় বের হবে, আসবেন না কিছুই, তাই না? তো সেই জায়গা থেকে লিজান ভাইয়ের নিশ্চয়ই এই বিবেকটুকু আছে যে খরচাটা এটুকু করছে। খারাপ লাগছে, বারবারই বলছে খালি হাতে বেরিয়ে গেছি, কিন্তু এই খালি হাতে বেরোনোর সাহসটা নিশ্চয়ই ও পেয়েছে ওর ভিউয়ারদের কাছ থেকে। নিশ্চয়ই ও হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে এবং বারবার যোগাযোগ করতে বলছে, নিশ্চয়ই সাপোর্টটা সেভাবে পাচ্ছে। বাংলাদেশের প্রচুর ভালোবাসার মানুষ ওর পাশে আছে। আমার তো মনে হয় ইন্ডিয়ার থেকে ওখানকার ভালোবাসার মানুষই ওকে, মানে ওখানকার সাপোর্টারই বোধহয় ওর চ্যানেলে খুব বেশি, কারণ এরকম ফ্রি মোশনের চ্যানেল কিন্তু বাংলাদেশে প্রচুর আছে, প্রচুর আছে। নাম এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না, যেহেতু আমরা যেহেতু হিন্দু, আমাদের নামগুলো আমার চটচট করে মনে থাকে, ওদের নামগুলো মানে রোহন এবং বাংলাদেশের যে ফ্রি মোশনের নামগুলো চটচট করে মনে থাকে না, এইগুলো মনে আছে। যেহেতু এই ছোটো ছোটো নাম, তামিম, তারপরে তুষার, তারপরে শাহরুখ, বাংলাদেশের ঠিক মনে পড়ছে না আমার। খুব দু তিনটে ভিডিও আমি খুব দেখতাম, এবং দুর্ধর্ষ ভিডিও, এবং দুর্ধর্ষ সত্যি সত্যিই মানে রোহন আর কী করে, রোহনের থেকে 3 গুণ লোকের উপকার করে। হয়তো রোহন ওদের দেখেই হয়তো আমার মনে হয় হয়তো মানে ইন্সপায়ার হয়ে গেছে। তো আমরা তো আগে ফ্রি মোশন বলতে গেলে আমরা রোহনকেই সর্বা চিনি, সেই জায়গা থেকে প্রচুর ভিউয়ার্সের সাপোর্ট আমার মনে হয় নিশ্চয়ই কিছুটা পেয়েছে, আর আরও আশা করি হয়তো পাচ্ছে বলে এই জোরটা, এই সাহসে ও ঘর থেকে বেরিয়েছে। তোমরা কি বলো ভিউয়ার্সরা? অনেকেই তো ভালো লিখেছে যে পাশে আছি, পাশে আছি, পাশে আছি। বন্ধুদের কথা না হয় বাদ দিলাম, ও যখন বন্ধুদের কথা তুলছে না বারবার করে, ওরাও বাচ্চা বাচ্চা ছেলে, তাদেরকে বারবার করে দোষী সাব্যস্ত করা, তোমরা ভুল করেছো তো বটে, হঠাৎ একেবারে ঝড়ের বেগে এসে আবার ঝড়ের বেগে ফিউজ হয়ে গেল। এখন নিশ্চয়ই তারাও বুঝতে পারছে যে ছেলেটি সত্যি সত্যি অসুস্থ, কি তাই তো? নিশ্চয়ই তারা বুঝতে পেরে তাদের বিবেক দর্শন, দেখো বিবেক দর্শনটার মতো শাস্তি আর কোথাও নেই। তোমাকে অন্য কেউ শাস্তি দেওয়া, তোমার মনের ভিতরে যদি বিবেক দংশন হয়ে তুমি যদি পস্তাবা হও, সেটা মানে তোমার নিজের মনের ভিতর যদি একটা কষ্ট হয়, যদি মানুষ হও, প্রকৃত মানুষ, তবেই তো বিবেক দংশন হয়। নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে এবং এবার নিজেদের মধ্যে এসে বলা বলি করছে যে আমাদের এটা কাজটা ঠিক হয়নি। হয়তো, আমি বলছি না ওদের মনের ভিতরে আমি ঢুকিনি, হয়তো হতেই পারে, সেটা হওয়াটাই স্বাভাবিক। জানি না আবার কোনো দিন তাদের সাথে একসঙ্গে হবে কি না, তবে এইভাবে ভেঙে যাওয়া জিনিস আর কখনও সেভাবে বিশ্বাসের জায়গা হতে পারে কি না। আর যেখানে স্বার্থ আছে, ওদের তো স্বার্থ একটাই ছিল, সোনামাকে দেখিয়ে ভিউজ কামাবো, যেটা তো ওরা কিছুতেই মনে হয় না আর করতে দেবে। আর এরপরেও যদি করতে দেয়, রোহনের মতো বোকা গাধা তো আর কেউ হবে না। তবে বারবার ওই ছেলেগুলোও তো বাচ্চা, ওদেরও উচিত না যে এইভাবে বাচ্চা দেখিয়ে অন্যের বাড়িতে গিয়ে তাদের বাচ্চা অ্যাক্টিভিটি দেখিয়ে আমি ভিউজ কামাবো, একেবারেই এটা উচিত না। বাচ্চা ছেলেমেয়ে জগতে অনেক কিছু করার আছে। সবে তো 23-24 বছরের একটি ছেলে, 25 হোক, 26 হোক, 27 হোক,
এই হচ্ছে কথা। প্লেনে বসে আপডেটগুলো দিচ্ছিল একই কথা, দমদম এয়ারপোর্ট খুব সুন্দর, দমদম এয়ারপোর্ট খুব সুন্দর। আর কি বলবে বুঝতেই পারছিল না, কারণ ওরা তো স্ক্রিপ্ট লিখে যায় না, অন্যান্য অন্যান্য ব্লগার ঠোগাররা স্ক্রিপ্ট লিখে চিন্তা করে, ওরা দিন দিন একদম ঝটঝট করে ভিডিও তোলে, ঝটঝট করে দিয়ে দেয়। অতটা তো কথা বলতে জানে না, লাজুকো টাইপের, খুবই লাজুক। তো সেই জায়গা থেকে ভালো লাগলো, ট্রিটমেন্ট করাতে যাচ্ছে, কী ট্রিটমেন্ট হবে কী হবে সবটাই পজিটিভলি ভাববো। কত দূর বিগড়িয়েছে ওখানে গেলে টেস্ট করলে জানা যাবে। ওরা, আমার তো মনে হয় না ওরা এখানকার রিপোর্ট দেখবে। কলকাতার বাইরে ট্রিটমেন্ট যখন হয়, আমার ওই চেন্নাই অ্যাপেলো ট্যাপেলো অবধি আমার ভাই আইডিয়া আছে, তার বেশি নেই, এবং আমি চাইও না হতে, মানে নিজস্ব দিক দিয়ে হতে আমি আর চাই না। না, আমি কখনো যাইনি, মানে আমি কখনো মানে গেছি, কিন্তু আমার নিজের ট্রিটমেন্টের জন্য হয়নি। তো অ্যাপেলোতে আমি গেছি, তো যেহেতু চেন্নাই মানে ঘুরে টুরেও এসেছি, ওদিক থেকে পন্ডিচেরিও ঘুরে এসেছিলাম, হ্যাঁ, জাস্ট চেক আপের জন্য, মানে আমার না, তাও বলছি আমার নয়। তো আমি চাইও না আমার এই অভিজ্ঞতা আসুক, চাইও না মানে আমার ভয় করে এরকম অভিজ্ঞতা করতে, কারণ আমরা কলকাতায় দেখিয়ে মোটামুটি অভ্যস্ত। ঘরের সামনে অনেক ভালো ভালো হসপিটাল বা নার্সিংহোম আছে যখন, সেরকম অসুবিধাতে এখনও অবধি যেন মানে পড়িনি, পড়তে যেন নাই হয়। তো সেই জায়গা থেকে ও হায়দ্রাবাদে গেছে, নিশ্চয়ই ওকে সেরকম হয় সাজেস্ট করেছে কেউ, সব দিক থেকেই। তো আমরাও চাইবো যে হায়দ্রাবাদে গিয়ে তো আর ও পয়সা খাইয়ে রিপোর্ট বার করতে পারবে না, হায়দ্রাবাদে গিয়ে নিশ্চয়ই পয়সা খাইয়ে না ডাক্তার নার্সিংহোমের ফটোও তুলতে পারবে না। কি বন্ধুরা, তোমরা দেখছো তো, এই যে রোহনের বন্ধুদেরকে বলছি, যাই হোক আর এরকম ভুল করো না। দেখো তোমাদের মুখে ঝামা পড়বে, কারণ ওর ভালোবাসার লোক প্রচুর। তুমি আমি বারণ করলে তারা শুনবে কেন বলো? তারা তাকে হেল্প করবেই। এবং ওর যা অবস্থা, যদি বাবা মা ওকে টাকা না দেয়, সেই অবস্থায় সবাই তো ছেড়ে দিতে পারে না, এক সময় তো উপকার করেছে, কিছু তো একটা হয়েছে, সামথিং রং বাবা মার সাথে, বাবার সাথে। কারণ কোনো ছেলের এত অসুস্থতাতে বাবা মার সাথে সম্পর্ক এরকম কেন, কী ব্যাপার, কাকে নিয়ে, রোনামাকে নিয়ে কি না তাও জানি না। একবার শুনেছিলাম যে একে নিয়ে অশান্তি একটা কিছু চলছে, শুনেছিলাম এরকম আমি, আবছা করে শুনেছিলাম। হয়তো ওই বাচ্চাটাকে আনা নিয়ে একটা অশান্তি হয়েছে, এইটুকুনি বাচ্চা ছেলেটা আক্রোশটা বেশি, সেই কারণে এখন অবধি বুঝতে পারছি না, নাকি সোশ্যাল মিডিয়াতে বাবা কোনোভাবে আসতে চায় না, রোহনের কিছু কৃতকর্মের জন্য হয়তো বাবা খুব অসন্তুষ্ট ওর উপরে হবেই। বাবার দিকটাও ঠিক যদি হয়ও, সেখান থেকে এর ছেলেরও রাগ হয়েছে, হয়তো বাবারও রাগ হয়েছে, সবটাই হয়তো বলছি, হ্যালো করে ফোন করে খবর নেইনি, নিজের ভিতর থেকে যেটা এসছে সেটার থেকেই বলছি। তো বাবা তো বাবাই হয়, ছেলে ছেলেই হয়, ঠিক একদিন পাশে নিশ্চয়ই গিয়ে দাঁড়াবে যখন দেখবে ছেলের সমূহ বিপদ। তখন কি বাবা দূরে থাকতে পারে? থাকে কোনো বাবা? কোনো দিন থাকবে না। সেই জায়গা থেকে ভিউয়ার্সরা ওকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছে, করবেও। যারা করছে তাদের সাহায্যে আশা করব ও সুস্থ হয়ে ভালো ফিরে আসুক, কন্টিনিউ করবে। এই না মাঝপথে ফেলে রেখে দিয়ে পালিয়ে আসবে, আবার উল্টোপাল্টা কিছু করবে, তা না। এই যে ট্রিটমেন্ট শুরু হলো, এখন মোটামুটি প্রচুর বছরের পর বছর, বছরের পর বছর ওষুধ খেতে হবে, রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে, তবেই সোনামার কাছে আবার ভালোভাবে ফিরে আসবে। অনেকে দেখি লিখছে ভালো হয়ে সোনামার কাছে ফিরে এসো। দেখো ওর ব্যাধিটা কিন্তু মারণ ব্যাধি, এখন অবধি আমরা মানব না। সুতরাং পজিটিভলি ভাবতেই হবে যে ও আসবেই, আসবে না কেন? এইটুকুনি বাচ্চা ছেলে, কি হয়েছে? কোনো অসুবিধা নেই। তো আর একটা ভালো কথা, ও যদি একটু ধ্যান করতে পারে, যে কোনো রকমের ধ্যান, মানে এই যে ঠাকুরের সামনে বসে বা কোনো আল্লাহর সামনে বা যা কারোর সামনে বসে ধ্যান করতে হবে এরকমও কথা না। ধ্যান মানে চতুর্দিকে সব কিছু বন্ধ রেখে, চোখ বন্ধ রেখে খালি নিজের মধ্যে থাকা। এই যে আগেকার দিনে মুনি ঋষিরা অনেক দিন বাঁচতো কিসের জন্য? তাদের ওই নিজেদের ভিতরে একটা ইউনিটি আর তারা তৈরি করতো, যে সব দিক একদিকে, আমি কিছুক্ষণের জন্য আমি পুরো আমার মধ্যে থাকবো। এটা যদি এই যে মেডিটেশান, এটা যদি করে অবশ্য করেই মানে ওর জন্য ভালো। সবাই যে যার যার ভগবানের সামনে হোক বা যার যার উপরওয়ালার সামনেই হোক, যে যেটাকে মানে তার সামনে বসে যেটাই করে সেটাই একটা টাইপ অফ মানে, কিন্তু মেডিটেশান তারা ওই কারোর সামনে বসে ওটা করে, যে যে ধর্ম মানে সে সেই ধর্মের কোনো একটা মূর্তি হোক বা বই হোক, কোরআন হোক বা বাইবেল হোক, তার সামনে বসে কিন্তু ওই একই জিনিসই করে। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই, সবই এক। ভগবান বলো, আল্লাহ বলো, তোমার খ্রিস্ট ধর্মের তোমার বলো কি দূর, তোমার পাঞ্জাবিদের গুরু নানক বলো, সব আলটিমেটলি কিন্তু এক, আলটিমেটলি এক, মানুষের ঊর্ধ্বে কিছু। আমরা সাধারণ মানুষ, আমরাও যেমন সবাই এক। এই ভেদাভেদ আমরা নিজেদের মধ্যেই তৈরি করেছি, একদম পরিষ্কার কথা। আবার সেরকমভাবে উপরওয়ালারাও, উপরওয়ালা স্ত্রীও কিন্তু একই, এক একজন এক এক রকমভাবে মানে, এখানে কোনো ভুল নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো সবাই সাপোর্টে আছে, পাশে আছে,
এটুকুই বলবো, ভালো হয়ে অবশ্য করে এই ট্রিটমেন্টটা মন দিয়ে ট্রিটমেন্ট করো, একদম ঠিকঠাক করে। ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো ওখানে হবে, দোভাষী একজন নিয়ে নেবে নিশ্চয়ই। হিন্দিটা অবশ্য চলে হায়দ্রাবাদে, হিন্দিটা চলুক। হায়দ্রাবাদেই গেছো আমার মনে হয়, না সেকেন্দ্রাবাদে, পাশাপাশি দুটো ছোটো ছোটো শহর তো। আমি গেছি, মানে ট্রিটমেন্টের জন্য না, আমি গেছি। সেকেন্দ্রাবাদ থেকে প্রচুর পরিমাণে পালস নিয়ে এসেছি, গত সকালবেলা একটা পড়েছিলাম, ওটাও সেকেন্দ্রাবাদেরই। তো যাই হোক, ভালো হয়ে আসো, এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্ট করো। টাটা।